এ হচ্ছে জয়া। বিয়ে হয়েছে বহুদিন, কিন্তু এখনও কনসিভ করতে পারেনি, তাই আইভিএফ সেন্টারে আইভিএফ করাতে এসেছে। তবে এই ব্যাপারটা আবার জয়ার স্বামী জানে না। জয় সম্পূর্ণ গোপনে তার স্বামীর স্পার্মে টেস্ট করেছিল। ঠিক একইভাবে গোপনে সে স্যাম্পল এনে দিবে। তাই ডক্টর যতই তার স্বামীকে আনতে বলুক না কেন, জয় গোপনীয়তার সাথে কাজটা করবে। কিন্তু এর জন্য 5 লক্ষ টাকা লাগবে। এটা এখন সবথেকে বড় সমস্যা। ইনি হচ্ছেন জয়ের মা রেখা। লোকাল একটি ওয়াইন শপে কাজ করে। আর এই যে মেয়েটাকে দেখছেন লাইভ করছে, সে হচ্ছে সুষমা, জয়ের ছোট বোন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার নেশায় মত্ত, যে জন্য বড় বোনের স্বামী মানাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করে। অন্যদিকে জয়ের জীবনটা বিয়ের পর থেকেই কিচেনেই কেটে যাচ্ছে, কারণ ঘরে তার শ্বশুর আর 3 দেবরের জন্য দিনরাত খাবার বানাতে হয়। স্বামী মানাসেরও তার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, শুধু শালিকার সাথে ভিডিও বানিয়ে আর নেশা করে তার দিন কাটে। হঠাৎ এক রাতে রেখা জয়কে কল করে জয় এবং সুষমা দুজনের সাথে কথা বলতে চায়। মূলত সুষমা আগে জয়ের শ্বশুরবাড়িতেই ছিল, কিন্তু জয়ের শ্বশুরের সাথে ঝামেলা হওয়ার কারণে সুষমা এখন হোস্টেলে আছে। তাই জয় সুষমাকে কনফারেন্স কলে কানেক্ট করে দিলে রেখা তার 2 মেয়েকে এখনই তার বাড়িতে যেতে বলে। কিন্তু জয়ের কথা এত রাতে কীভাবে যাব, আর এমন কী বা হয়েছে? রেখা তখন তার প্রতিবেশী গুপ্তার কথা বলে যে গুপ্তা আমাদের বাড়িতেই মারা গেছে। রেখা এখন কি করবে বুঝতে পারছে না। এর জন্য রেখার এখন তার 2 মেয়েকে দরকার। শোনা মাত্রই জয় আর সুষমা দুজনে হতভম্ব হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় মা আর 2 মেয়ের লাশ নিয়ে এক লঙ্কা কাণ্ড। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় সম্প্রতি মুক্তি পাওয়া ক্রাইম ডার্ক কমেডি থ্রিলার মুভি মা বেহেনের কথা। তো এরপর আমাদের রেখার পাস্ট দেখানো হয়। 22 বছর বয়সে জয়ের বাবা সুকুমারকে বিয়ে করে রেখা প্রথম এই আদর্শনগর কলোনিতে এসেছিল। প্রথম দেখাতেই পুরো কলোনি রেখার উপর ফিদা হয়ে গিয়েছিল। কিন্তু সুকুমার রেখাকে কোথায় পেয়েছিল সুকুমার কাউকে জানায়নি। অবশ্য রেখার স্লিভলেস ব্লাউজ দেখেই কলোনির নারীরা সবই বুঝে যায়। কলোনির লোকেদের মতে রেখা কলোনিতে পা রাখার পর থেকেই কলোনির পুরুষদের তার প্রতি আকৃষ্ট করে ফেলে, যার মধ্যে প্রথম ছিল সামনের বাড়ির গুপ্তা, যে একজন সিএ টপার, ধার্মিক এবং শরীরচর্চাকারী। প্রথম দেখাতেই সে রেখার উদ্দেশ্য বুঝে ফেলে, কিন্তু সুকুমার তার ছোটবেলার বন্ধু হওয়ার কারণে সে আর মুখ খোলেনি। বিয়ের মাত্র 7 মাস পরই জয়ের জন্ম হয়। এতে করে কলোনির বাসিন্দারা রেখার সম্পর্কে সবই বুঝতে পারে। দিন দিন রেখার আচার আচরণ চরম সীমায় পৌঁছে যাচ্ছিল। প্রতি সপ্তাহের রবিবার রেখা খোলা ছাদে সুকুমারের বডিতে তেল মালিশ করত। আর এটা দেখার জন্য অপোজিটের একটি খোলা ছাদে কলোনির লোকেরা টিকিট কেটে বসে থাকত। কিন্তু হঠাৎ এক রাতে ইলেকট্রিক শকে সুকুমার এবং তার মা মারা যায়। রেখাও তখন একদম একা পড়ে গিয়েছিল। কলোনির লোকেরাও জানত সুকুমার মারা যাওয়ার আগে গুপ্তার থেকে অনেক টাকা ঋণ নিয়েছিল। তাই গুপ্তা যদি চাইতো রেখাদের ওই বাড়িটি কবজা করে রেখাদের কলোনি থেকে বের করে দিতে পারত। অনেকের ধারণা রেখা হয়তো বা এই জন্যই গুপ্তাকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছিল। এরপর বহু বছর কেটে গেছে, কলোনিরও পরিবর্তন হয়েছে, সবার বয়স বেড়েছে, কিন্তু রেখা আজও তেমনই যেমনটা বিয়ের পর প্রথম এসেছিল। ওই যে লোকে বলে ডাইনির নাকি বয়স বাড়ে না। এখান থেকে সিন প্রেজেন্টে। গত রাতে রেখার কল পেয়ে সকাল হতে জয়া তার শ্বশুরের কান নিয়ে বাড়িতে এসে পড়ে। এর মধ্যে সুষমা পৌঁছে যায়। দুজনেই বাড়ির মেঝেতে গুপ্তার রক্তাক্ত মরদেহ দেখে একদমই স্তব্ধ। কিন্তু দুজনের মনেই প্রশ্ন, কিভাবে কি হলো? রেখা জানায় রাত তখন 11:30। সে ওয়াইন শপ থেকে ফেরার পর হঠাৎ গুপ্তা তার দরজায় নক করে। আর দরজা খুলতেই ভেতরে এসে রেখার সাথে মিসবিহেভ শুরু করলে রেখা বাঁচার জন্য জয়ের দাদির রুমে দৌড়ে গেলে গুপ্তাও তার পিছু করে। আর ওই মুহূর্তে দুজনের ধস্তাধস্তির এক পর্যায়ে গুপ্তা আলমারির সাথে আঘাত পায়। এমনকি আলমারির উপর থেকে একটি পাটা পড়ে গুপ্তার মাথা ফেটে যায়। সবকিছু শোনার পর জয়া বলছিল, তুমি তো এটা সেলফ ডিফেন্সে করেছ, পুলিশকে সত্যিটা বলে দিলে হবে। কিন্তু সুষমা আর রেখা পুলিশকে ইনভলভ করতে চাইছে না। তাহলে তো রেখাকে জেলে যেতে হবে। রেখা আবার টিভিতে নিয়মিত ক্রাইম শো দেখত। তাই রেখার একটা আইডিয়া আসে। রেখার কথা, মরে তো গেছে, রাতের বেলা বডিটিকে কম্বলে পেঁচিয়ে দূরে কোনো নালার মধ্যে ফেলে আসব। জয়ও এখন বুঝতে পারছে রেখা তাকে কার কেন আনতে বলেছে। কিন্তু জয়ের কথা, এটা কোনো ক্রাইম শো নয়, একজন মানুষ মারা গেছে, মরা মুরগি নয় যে নালায় ফেলে আসব। কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই। তবে বডিটি ডিসপোজ করা ছাড়াও আরেকটি সমস্যা আছে। সে হচ্ছে গুপ্তার ওয়াইফ গীতাঞ্জলি। আর কেউ না খুঁজলেও গীতাঞ্জলি গুপ্তার খোঁজ করতে নিশ্চয় আসবে। সিন চলছে সকালবেলা। ঘুম থেকে উঠে গীতাঞ্জলি ভাবছিল গুপ্তা হয়তোবা মর্নিং ওয়াকে বের হয়েছে। কিন্তু কলোনির লোকেরা গুপ্তাকে না দেখে উল্টো গুপ্তার খোঁজ করছিল বলে গীতাঞ্জলি বুঝতে পারে গুপ্তা মর্নিং ওয়াকে যায়নি। আবার জয়াদের বাড়িতে আসার খবরটাও সে পেয়ে গেছে।
এদিকে আবার গুপ্তার মেয়ে হেমার বিয়ে, মাথায় এখন কত কাজ। এর মধ্যে গুপ্তার খবর নেই, তাই গীতাঞ্জলি গুপ্তাকে বারবার কল করে যাচ্ছিল, কিন্তু পিক না করার কারণে একসময় ভয়েস মেসেজ পাঠায়। জয়রা ফোন চেক করে বুঝতে পারে গতরাতে গুপ্তার গীতাঞ্জলির মধ্যে ফাইট হয়েছিল। এদিকে জয়রা মেসেজ চেক করায় গীতাঞ্জলি বুঝতে পারে গুপ্তা তার মেসেজ দেখেছে। আবার শ্বশুর বাড়ি থেকে না বলে আসার কারণে সকাল হতে জয়ার শ্বশুর কল করলে জয়া তার মায়ের অসুস্থতার কথা বলে তাকে মানিয়ে নেয়। এর মধ্যে হঠাৎ করে পুলিশ এসে পড়ে। জয়া তো একরকম পুরোই ভয় পেয়ে গিয়েছিল, তবে এরপরই সে বুঝতে পারে এ তো জয়ার ছোটবেলার ক্লাসমেট গীতাঞ্জলির ছোট ভাই মহেশ্বরী। সে এখন লোকাল থানার ইন্সপেক্টর। এই মহেশ্বরী আবার জয়াকে খুব পছন্দ করত, এখনও যে করে না তা বললে ভুল হবে। আজ আবার হেমার বিয়ে উপলক্ষে বাড়িতে প্রার্থনার আয়োজন করা হয়েছে, তাই মহেশ্বরী জয়দেরকেও সেখানে ইনভাইট করে যায়। এরপর রাতের বেলা যখন সবাই গুপ্তার বাড়িতে অনুষ্ঠানে ব্যস্ত, তখন জয়রা তাদের প্ল্যান এক্সিকিউট করার প্ল্যান করছে। এর মধ্যেই জয়ের রেখার কাছে 5 লক্ষ টাকা চায়। ওই যে তার আইভিএফ করাতে 5 লক্ষ টাকা লাগবে। তবে জয় আপাতত আইভিএফের কথাটা রেখার কাছে শেয়ার করেনি, শুধু টাকা যে লাগবে সেটা জানিয়ে রাখলো। অন্যদিকে মেয়ের বিয়ের অনুষ্ঠানে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এলেও গুপ্তার কোনো খবর নেই। গীতাঞ্জলিও পড়েছে এক মহাজালায়। কোনো মতে এটা সেটা বলে সে ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করছে। জয়েরাও 3 মা মেয়ে মিলে গুপ্তার বডিটি ডিসপোজ করতে বডিটিকে প্রথমে একটি কম্বলের উপরে রেখে 3 জন মিলে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে যায়। আর হঠাৎ করে সুষমার হাত ফসকে পড়ে যেতেই গুপ্তা নড়তে শুরু করে। প্রথমে তো রেখারা মনে করছিল এটা আবার ভূত নয় তো, পরে অবশ্য বুঝতে পারে ভূত টুত কিছুই না, গুপ্তা আসলে মারা যায়নি, মাথায় আঘাত পেয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। কিন্তু এখন তো কিছু করতে হবে, তাই রেখারা গুপ্তার হাত পা এবং মুখ বেঁধে ফেলে। গীতাঞ্জলিও বারবার টেস্ট করে যাচ্ছিল, তাই সুষমা যখন ওই টেস্ট চেক করতে যায় তখনই দেখতে পায় গতকাল রেখা গুপ্তাকে মেসেজ করে 3 পাত্তে খেলতে নিজের বাড়িতে ডেকেছিল। অবশ্য এর উত্তরে রেখা বলে, আমি তো শুধুমাত্র 3 পাত্তে খেলতেই ডেকেছিলাম, কিন্তু সে হয়তো অন্য কিছু ভেবে নিয়েছিল। জয়ের কথা, এত রাতে তুমি 3 পাত্তে খেলার জন্য মানুষ আর পেলে না, শেষ পর্যন্ত গুপ্তাকে ডাকলে? আমাদের সাথে মজা করছো? রেখার কথা কাকে ডাকবো? কলোনির কোনো মহিলা আমার সাথে কথা বলে। মূলত এখানে কলোনিতে রেখাকে নিয়ে আজে বাজে অনেক কথা হয়। সবাই চায় রেখা যেন এই বাড়িটি বিক্রি করে এখান থেকে চলে যায়। রেখা আরও বলে, 25 বছর হয়ে গেছে তোর বাবা মারা গেছে, তখন থেকেই তো আমি একা আছি। জয়ের কথা একা হলে সুষমা কোথা থেকে এলো? ওর বাবাও কি তোমার সাথে 3 পাত্তি খেলতে এসেছিল? তার মানে সুষমা জয়ের স্টেপ সিস্টার, আর সুষমার বাবার পরিচয়টা শুধুমাত্র রেখাই জানে। যাই হোক, জয় আর সুষমা এখন জানতে চাচ্ছে রেখা গুপ্তাকে কেন ডেকেছিল। রেখা তখন সত্যিটা বলে যে আসলে আমি ওয়াইন শপ থেকে কিছু টাকা সরিয়েছিলাম, ভেবেছিলাম 10 তারিখের মধ্যে টাকাটা রেখে দিব। গুপ্তা আবার ওইখানের অ্যাকাউন্টেন্টের কাজ করে, এবার 10 তারিখের আগেই চেক করায় গুপ্তা টাকার বিষয়টি বুঝে ফেলে। মালিককে জানালে আমার চাকরি থাকতো না, তাই ভেবেছিলাম 3 পাত্তির কথা বলে বাড়িতে ডেকে তাকে রিকোয়েস্ট করব যাতে মালিককে কিছু না বলে, কিন্তু সে তো উল্টো আমার সাথে মিসবিহেভ করতে গিয়ে এই অবস্থা হয়েছে। জয়া জানতে চায় তুমি কত টাকা সরিয়েছিলে? রেখা বলে 5 লাখ টাকা। 5 লাখের কথা শুনে দুইজনই তো একদম অবাক যে এত টাকা দিয়ে তুমি কি করতে। রেখার কথা, এটা আমার পার্সোনাল বিষয়। অবশ্য সুষমা বলছিল তুমি হয়তোবা আবার জুয়া খেলেছ। রেখার কথা, আমি খেললেও আমি জিতেছি, টাকাটা আমার কাছে আছে, আমি 2 দিনের মধ্যে টাকাটা রেখেও দিব। কিন্তু এখন যদি ও বাইরে গিয়ে সবকিছু বলে দেয়, আবার গুপ্তা যদি মারা যেত তাহলে না হয় একটা কিছু করা যেত। এখন তো জীবিত ব্যক্তিকে তো আর কোনো নালার মধ্যে ফেলে আসা যাচ্ছে না। তাই রেখারা প্ল্যান করে গুপ্তাকে রান্নাঘরের মধ্যে নিয়ে গুপ্তার হাত পা মুখ সবকিছু বেঁধে রেখে দেয়। পরবর্তীতে সকালে সুষমা হেমাকে তার ভিডিওগুলো দেখাচ্ছিল, আর এটা দেখতে পেয়ে গীতাঞ্জলি দূর থেকে বলছিল যে বিয়ের আগে অনেক মানুষের নজর লেগে যায়। সুষমা বুঝতে পারে গীতাঞ্জলি তাকেই বলেছে, তাই সুষমা গুপ্তার ফোন থেকে গীতাঞ্জলিকে মেসেজ করে যে আমি আর আসতে পারবো না, তোমার মেয়ের বিয়ে তুমি সামলাও। এটা দেখার পরই গীতাঞ্জলি ধারণা করে হেমার বিয়ের উপর সুষমার নজর লেগেছে, তাই তাকে এখন নজর কাড়াতে তার বাবার কাছে যেতে হবে, মানে তান্ত্রিক বাবার কাছে। সাথে যাওয়ার সময় গীতাঞ্জলি হেমাকে এটাও বলছিল ও যে ঘটনা ঘটিয়েছে এরপর ওর কি বিয়ে হবে, তোর তো বিয়ে দিতে হবে। মূলত আজ থেকে 5 বছর আগে সুষমার একটি ঘটনা ঘটার কারণে আজ পর্যন্ত তাকে নিয়ে মানুষ বিভিন্ন কথা বলে। ওই যে প্রথমে বলেছিলাম সুষমা সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে একদম মত্ত, তাই আজ থেকে 5 বছর আগে সুষমা তার বয়ফ্রেন্ডের সাথে পার্কে একটি 5 মিনিটের কিসিং ভিডিও তৈরি করেছিল, আর ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কিন্তু কলোনির লোকজন যখন এটার প্রতিবাদ করে, তারা রেখাদেরকে কলোনি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন রেখা চালাকি করে সুষমাকে একাই বাড়ি থেকে বের করে দেওয়ার নাটক করে
জয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। তবে সুষমা সেখানে গিয়েও থেমে থাকেনি, কারণ সেখানে জয়ের 3 জন দেবর ছিল আর স্বামী মানাস তো আছেই। শেষমেশ মানাসকে নিয়ে ভিডিও বানাতে শুরু করেছে। তো সিন চলে আসে প্রেজেন্টে। গুপ্তাকে আরও অনেক সময় এখানে রাখার জন্য জয়রা গুপ্তার মুখের মধ্যে কাশির ঔষধ দিয়ে দেয়, যাতে আরও বেশি ঘুমাতে পারে। অন্যদিকে গীতাঞ্জলি তান্ত্রিক বাবার থেকে কিছু তন্ত্রমন্ত্র করা জিনিসপত্র নিয়ে জয়দের বাড়িতে আসে। সে এমন একটা নাটক করছিল যে গতকাল জয়রা তাদের বাড়িতে প্রোগ্রামে না যায়, সে জয়দের সাথে দেখা করতে এসেছে। এমনকি কথায় কথায় ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিল। রেখা তো ভালো করে জানে গীতাঞ্জলি এমনিতে তার ঘরে আসবে না, আর ঘরের মধ্যে গেলে হয়তো বা কিছু বুঝতে পারে, তাই যতদূর সম্ভব তারা আটকানোর চেষ্টা করছিল। কিন্তু গীতাঞ্জলি অনেক চালাক, একবার পানি একবার এটা ওটার কথা বলে একসময় ঘরের মধ্যে ঢুকেই পড়ে, আর ঘরের মধ্যে থাকা একটি ফ্লাওয়ার ব্যাসের মধ্যে তন্ত্রমন্ত্র করে একটি নারকেল রেখে দেয়। আবার ঘরের মধ্যে কেমন যেন একটা গন্ধ পাচ্ছিল, মনে হচ্ছিল গীতাঞ্জলির খুব পরিচিত গন্ধ। গীতাঞ্জলি বারবার ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রেখারা বারবারই বাধা দিচ্ছে। এর মধ্যে হেমা দৌড়ে এসে গীতাঞ্জলিকে বলে তার হবু স্বামীর বাড়ি থেকে কল এসেছিল, গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। মনে হচ্ছে বাবার মিসিংয়ের কথাটা জানতে পেরেছে। গীতাঞ্জলি অবশ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এতে করে রেখারা বুঝতে পারে গীতাঞ্জলিরা ধরে নিয়েছে গুপ্তা নিখোঁজ। আর বাড়িতে ফিরে গীতাঞ্জলি তার ছোট ভাই মহেশ্বরীকে বলছিল, আমি নিশ্চিত তোর দুলাভাই ওই বাড়িতে আছে, কারণ ওই বাড়ির 3 ডাইনি এখন বাড়িতে। মহেশ্বরীর কথা তুমি এত শিওর কিভাবে? গীতাঞ্জলি তখন মহেশ্বরীকে একটি গন্ধ শোকায়, যেটা মূলত একটি তেলের গন্ধ। গীতাঞ্জলির কথা, তোর দুলাভাই রোজ এই তেল মাখত, এই তেল কোনো সাধারণ তেল নয়, এই তেলের গন্ধ আমি ওই বাড়িতে পেয়েছি। কিন্তু মহেশ্বরীর কথা, তুমি শুধু শুধু বেচারীদেরকে সন্দেহ করছো। কিন্তু গীতাঞ্জলি মহেশ্বরীকে কোনো একটি বাহানায় ওই বাড়িতে গিয়ে তল্লাশি করে দেখতে বলে। কথা মতো মহেশ্বরী জয়াদের বাড়িতে যায়। ভিতরে তখন জয়রা বডিটিকে অন্যত্র শিফট করার কাজ করছে। মহেশ্বরী বেশ কিছুক্ষণ নক করলে জয়রা যখন মহেশ্বরীকে দেখতে পায়, তখন ধারণা করে গীতাঞ্জলি হয়তোবা এখানে এসে সবকিছু জেনে ফেলেছে আর এখন মহেশ্বরীকে পাঠিয়েছে। তাই তারা যত দ্রুত সম্ভব বডিটিকে সরানোর চেষ্টা করে। আবার অনেকক্ষণ দরজা না খোলায় মহেশ্বরী যখনই জানালা দিয়ে উকি দিতে যাবে, তখনই জয় এসে হাজির হয়। মহেশ্বরী মূলত যে কোনো বাহানায় ঘরে গিয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু জয়া তো ভালো করে জানে যে ঘরে ঢোকানো যাবে না। এই জন্য মহেশ্বরীকে তাদের স্কুলের কথা বলে যে এখনও স্কুলটা আমি অনেক মিস করি, তুমি আমাকে স্কুলটা দেখাতে পারবে? মহেশ্বরী চিন্তা করে এটা একটা সুযোগ, তাই মহেশ্বরী জয়াকে নিয়ে স্কুল দেখাতে চলে যায়। আর এদিকে রেখা সুষমাকে নিয়ে গুপ্তার বডিটিকে স্টোর রুমে নিয়ে আটকে রাখে। আবার অন্যদিকে জয়া মহেশ্বরীর সাথে মিষ্টিমধুর কথা বলে মহেশ্বরীর কাছ থেকে তাদের ঘরের বিষয়টা জানার চেষ্টা করছিল। মহেশ্বরী তখন জয়াকে বলেই দেয় যে আসলে তোমার কাছে লুকানোর কিছু নেই, দিদি আর দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল, সেজন্য রাগ করে 2 দিন যাবত দুলাভাই বাড়িতে ফিরছে না, এই জন্য দিদি সামনে যাকেই পাচ্ছে তাকেই সন্দেহ করছে। জয়া উল্টো বলছিল যে বিয়ের সময় হঠাৎ করে কোথায় চলে গেল, মাথায় এত কাজ। মহেশ্বরীর কথা এটা মাঝে মধ্যে করে, এই জন্যই মহেশ্বরী অত কিছু চিন্তা করছে না যে সময় মতো ঠিকই ফিরে আসবে। এখানে আমাদের জয়ের একটি পাস দেখানো হয়। জয়ের সব থেকে কাছের বন্ধুর নাম ছিল রাতি। পটনা থেকে রাতির অনেক ভালো একটি সম্বন্ধ এসেছিল, যে জন্য জয় রাতিকে সাহায্য করতে রাতিদের বাড়িতে গিয়েছিল। ওই সময় পাত্রপক্ষের লোকজন যখন রাতির সাথে কথা বলছিল, রাতিকে যাচাই করছিল, তখন হঠাৎ করে মানাসের নজর পড়ে জয়ের উপর। আর জয়ের একটা ইশারায় মানাস রান্নাঘরের মধ্যে গিয়ে জয়ের খুব কাছে গিয়ে রোমান্টিকভাবে কথা বলছিল। হঠাৎ করে ভিতরে একটি শব্দ হয়, আর এরপর সবাই ভিতর গিয়ে তাদেরকে হাতে নাতে অবস্থায় ধরে ফেলে। এদিকে গেস্টের জন্য যে রুটি বানিয়ে দেয়া হয়েছিল, সবাই ধারণা করছিল রাতি বানিয়েছে, কিন্তু মানাসের মা রান্নাঘরে গিয়ে বুঝতে পারে এই রুটিগুলো জয়া তৈরি করেছিল। আর তার বাড়িতে সবাই রুটি পছন্দ করে, তাই জয়াকে সে নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করে মানাসের সাথে বিয়ে দিয়ে দেয়। মানে একরকম বলতে গেলে সব থেকে কাছের বান্ধবী সব থেকে বড় ক্ষতিটি সে করেছিল। আর শুধুমাত্র রাতে একাই ক্ষতিগ্রস্ত হয়নি, অন্যদিকে মহেশ্বরীও হয়েছিল, কারণ মহেশ্বরী আগে থেকে জয়াকে পছন্দ করত। তো সিন প্রেজেন্টে মহেশ্বরী জয়াকে নিয়ে বাড়িতে ফিরছিল। হঠাৎ জয়দের বাড়ির সামনে মানাসকে দেখতে পায়। জয় তো ভয় পাচ্ছিল যে মানাস কি নাকি মনে করে। মানাস জয়ের কাছে জানতে চায় তুমি কোথায় গিয়েছিলে। জয় বলে ওষুধ কিনতে। তবে মহেশ্বরীকে দেখে মানাস বিষয়টা ভালোভাবে নিচ্ছিল না, যে জন্য জয়কে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। আর জয়ের কথাটা যাচাই করার জন্য সুষমাকেও যখন জিজ্ঞেস করে সুষমা মেডিসিনের কথা বললে মানাস একটু শান্ত হয়। কিন্তু জয়ের কথা না জানিয়ে হঠাৎ করে এভাবে চলে এলে যে। মানাস তখন তাদের বিজনেস ডিলের কথা বলে, যে ওই ডিলের কাগজপত্র গাড়ির মধ্যে রাখা আছে, সেটা নিতে সে এসেছে। আবার জয়া যেমনটা বলেছে যে রেখা অসুস্থ এই জন্য এসেছে, কিন্তু মানাস দেখতে পাচ্ছে রেখা পুরোপুরি সুস্থ। এই জন্য মানাস সত্যিটা জানতে চাচ্ছে যে তুমি কেন এখানে এসেছ, কারণ মানাস মনে করছে
জয়া হয়তোবা অন্য কোনো কারণে মিথ্যা বলে এসেছে। রেখা তখন একটি নাটক সাজায়, একটা সিন ক্রিয়েট করে যে আমার দুইটা মেয়ে আমার থেকে দূরে থাকে, আমি এখানে বেঁচে আছি না মরে গেছি কল করে পর্যন্ত খোঁজ নেয় না। আর মেয়ে জামাটা হয়েছে কখনো খোঁজ নিয়েছে শাশুড়ি কেমন আছে? মানে মানাস সন্দেহ করবে কি, উল্টো মানাসকে এখন ব্লেম দিচ্ছে। মানাসও তখন বিষয়টা বুঝতে পেরে রেখাকে সান্ত্বনা দিতে যাচ্ছিল। রেখাও কথায় কথায় মানাসকে বলে বসে, বাবা তুমি আবার যখন আসবে না, তোমাকে আমি আমার পছন্দের চিকেন রান্না করে খাওয়াবো। মানাসের কথা আবার কেন আসবো, এসেই যেহেতু পড়েছি চিকেন খেয়েই আমি যাব। মানে রেখারা চেষ্টা করছিল মানাস যেন দ্রুত চলে যায়, উল্টো মানাস এখানে রয়ে গেল। মানে ঝামেলার উপর আরেক ঝামেলা এসে হাজির, যে জন্য মানাস তার বাবাকে কল করে কোনো মতো পারমিশন নিয়ে নেয়। আর এরপর রাতের বেলা চিকেন খেতে খেতে মানাস সবাইকে নিয়ে 3 পাত্তি খেলতে বসে। আর অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে একসময় মানাস যখন ওয়াশরুমে যাবে, তখন ওয়াশরুমের দরজা খুলে ঠিক সেই স্টোর রুমের দরজাটি খুলতে যাচ্ছিল। ভিতরে তখন গুপ্তার একটু একটু করে জ্ঞান ফিরছে। রেখারাও বুঝতে পেরে মানাসকে দ্রুত সেখান থেকে সরানোর ব্যবস্থা করে, কারণ মানাস যদি দরজা খুলে ফেলে তাহলে তো সত্যিটা প্রকাশ পেয়ে যাবে। আবার ওই রাতেই রেখাকে দেখা যায় কাউকে গোপনে কল করে বলছে গুপ্তা মারা যায়নি, এখনও বেঁচে আছে, আর আমার 2 মেয়ে সব জেনে গেছে। কিন্তু কাকে কল করছে, কার সাথে কথা বলছে, এটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। অন্যদিকে গুপ্তাকে যে স্টোর রুমে রাখা হয়েছে, ওই স্টোর রুমের দরজা ভিতর থেকে লক হয়ে যাওয়ায় সুষমা কোনো মতেই দরজা খুলতে পারছে না। অন্যদিকে ঠিক ওই রাতেই গুপ্তার বাড়িতে একটি কল আসে, যেটা রিসিভ করার পরই হেমা চিৎকার করে ওঠে। আর এখান থেকে সিন চলে যায় পরদিন সকালে, যেখানে গুপ্তার ছেলেকে দেখা যায় বাজার করার নাম করে বাইরে বসে সুখ টান দিচ্ছে। মানসও দেখতে পেয়ে তার সাথে শেয়ার করে। আর গুপ্তার ছেলের সাথে কথা বলে মানস সবকিছু জানতে পেরে বাড়িতে এসে রেখাদেরকেও জানায় যে কয়েকদিন যাবৎ গুপ্তা নিখোঁজ, গুপ্তাকে কেউ কিডন্যাপ করেছে। গতকাল রাতে ওদের বাড়িতে কল করে কেউ 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে। এদিকে সকাল হতে হেমা মহেশ্বরীকেও জানায় গতকাল কোনো একটি আননোন নম্বর থেকে কল করে তাকে বলা হয়েছে যদি তারা 5 লক্ষ টাকা না দেয় তাহলে তার বাবাকে মেরে ফেলবে। গীতাঞ্জলির কথা ওই বেটার দাম কি 5 লাখ টাকা নাকি? তোর তার সাথে নেগোশিয়েট করা উচিত ছিল। আবার টাকাটা আজ রাত 2টার সময় কলোনির কোনো একটি ময়লার ভাগাড়ে ফেলে আসতে বলেছে। মহেশ্বরী এটাও জানতে চাচ্ছিল কোনো পুরুষ কল করেছিল না নারী, বা অন্য কোনো শব্দ শুনতে পেয়েছ? হেমার কথা সে নিচু গলায় কথা বলেছে, আমি স্পষ্ট বুঝতে পারিনি। গীতাঞ্জলি তো এটাও মনে করছে যে রেখারাই হয়তোবা গুপ্তাকে কিডন্যাপ করে তাদের কাছে টাকা চেয়েছে। মহেশ্বরীর কথা ওরা কেন এটা করতে যাবে? গীতাঞ্জলি তখন বোঝায় এত বছর পর ওর মেয়ের জামাই কেন এসেছে, এই সব কিছু নিশ্চয়ই ওদের প্ল্যান করা। আবার মহেশ্বরী গীতাঞ্জলির কথাটাও ফেলে দিতে পারছে না, কারণ কলোনির মানুষজনের মধ্যে রেখাকে নিয়ে বিভিন্ন কথা রয়েছে। কারণ রেখার হাজব্যান্ড সুকুমারের মৃত্যুর পর রেখা অনেক ঋণগ্রস্ত ছিল, যে জন্য সে এক এক সময় এক একটা বিজনেস করার চেষ্টা করেছে। প্রথমে রেখা মালবাহী ট্রেনের মেয়েদের নাইট ওয়াক চুরি করার বিজনেস করত। এরপর ব্যাচেলার এবং আনম্যারিড ছেলেদের খাবার পার্সেলের বিজনেস শুরু করে। কলোনির মানুষের ধারণা রেখা ওই খাবারের আড়ালে ড্রাগ সাপ্লাই দিত, মানে ড্রাগের ব্যবসা করত। একসময় যখন ড্রাগের উপর ইন্টারেস্ট হারিয়ে ফেলল, তখন রেখা তার নিজের বাড়িতেই সাইবার ক্যাফে খোলে। কলোনির ইয়াং ছেলে থেকে বৃদ্ধরা গিয়ে অশ্লীল ভিডিও দেখত। অনেকে তো এটাও ধারণা করে যে রেখার ওই সাইবার ক্যাফেতে গিয়ে অনেকে আর ফিরে আসেনি। তাদের ধারণা রেখা ওই সকল ছেলেদেরকে ব্যবহার করে তার বাড়ির উঠোনে তাদেরকে মাটি চাপা দিয়ে দিয়েছে, যাদের কঙ্কাল হয়তোবা এখনো পর্যন্ত উঠানের ফুল গাছের মাটির নিচে রয়েছে। তবে এই সব কিছু মানুষের ধারণা মাত্র। তো সিন প্রেজেন্টে গুপ্তার বাড়িতে মুক্তিপণের কল পাওয়ার খবর পাওয়ার পর থেকেই 3 মা মেয়ের মধ্যে এখন এটাই কাজ করছে, কলটা কে করলো। কারণ তারা তো কেউই জানে না কে কল করেছে। রেখা বলছে সে কল করেনি, জয়া বলছে সে করেনি, সুষমার তো প্রশ্নই আসে না। তাহলে এই 3 জনের মধ্যে কে করলো? একজন তো এখন আরেকজনকে সন্দেহ করছে। আর এই সকল বিষয় নিয়ে 3 মা মেয়ের মধ্যে একসময় তুমুল যুদ্ধ বেঁধে যায়। তবে কোনো একটা মুহূর্তে এসে সবাই বুঝতে পারে তারা প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করছে। অন্যদিকে মহেশ্বরী গুপ্তাকে খোঁজার জন্য পুরো কলোনির যে এন্ট্রেন্স আছে সেখানে সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করে এবং স্পষ্টভাবে বুঝতে পারে গুপ্তা তো কলোনি থেকে বেরই হয়নি। জয়া তথ্য নিতে থানায় এসে মহেশ্বরীর সাথে কথা বলে এবং কথায় কথায় জানতে পারে মহেশ্বরীরা সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরেছে গুপ্তা কলোনি থেকে বেরি হয়নি। যে কলোনি থেকে বেরি হয়নি সে আবার কিডন্যাপ কি করে হলো? জয়ের কথা তাহলে কলোনির সব ঘরে গিয়ে তল্লাশি কেন করছো না? মহেশ্বরী বলে এটা সম্ভব নয়, তার জন্য ওয়ারেন্ট লাগবে। তার মানে জয় এতটুকু শিওর তাদের ঘর তল্লাশি হচ্ছে না। সিন চলে যায় রাতে। কিডন্যাপারের কথা মতো আজ রাত 2টার সময় কলোনির একটি ময়লার ভাগারে টাকার ব্যাগ রাখার কথা, তাই মহেশ্বরী আগেই সেখানে আন্ডার কভার একটা পজিশন নিয়ে রেখেছে। কথা মতো গীতাঞ্জলিও টাকার ব্যাগ নিয়ে বের হয়ে গিয়েছে। আবার অন্যদিকে একই সময়ে
রেখাকে দেখা যায় গোপনে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল। আর রেখাকে দেখে জয়া তাকে ফলো করে। এমনকি জয়াকে দেখে সুষমাও তাকে ফলো করছে। আর এভাবেই শেষমেশ তিনজনের রেখা সেই ওয়াইন শপে দেখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত রাতে রেখা এখানে কি করতে এসেছে? এরপরে সেখানে নতুন একটি ক্যারেক্টার এন্ট্রি হয়, যে মূলত সুষমার আসল বাবা। আর এখানে আমাদের দেখানো হয় সুকুমার মারা যাওয়ার বেশ কিছুদিন পর থেকেই সুষমার বাবা মাধব গোপনে রেখার বাড়িতে যাতায়াত করত। আর এভাবেই রেখা একসময় প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে সুষমার জন্ম হয়েছে। কিন্তু সুষমার বাবাটা আসলে কি, এটা রেখা ব্যতীত কেউই জানত না। যে জন্য কলোনির যে নারীরা আছে তারা তাদের স্বামীকে সন্দেহ করে সুষমার চেহারার সাথে তাদের স্বামীর ফটো ম্যাচ করিয়ে দেখতো যে কার সাথে ম্যাচ করে, কারণ প্রত্যেকের মনের মধ্যে একটা সন্দেহ ছিল। এখানে আমরা এটাও দেখতে পাই সুষমা এবং হেমা ছোটবেলার বান্ধবী ছিল। আর সুষমার বাবাকে নিয়ে বিভিন্ন কথা বলায় সুষমা একদিন হেমার উপর রাগ করে হেমার সামনের দুটি দাঁত ভেঙে দিয়েছিল, যে জন্য গুপ্তা পরবর্তীতে হেমার মুখে দুটি স্বর্ণের দাঁত লাগিয়ে দিয়েছে, কারণ দাঁত ভাঙা থাকলে তো আর মেয়ের বিয়ে হবে না। তো সিন চলে আসে আবার প্রেজেন্টে। এত বছর পর মাধবকে দেখে সুষমা বিশ্বাসই করতে পারছে না এটা তার বাবা। সুষমার কথা, তুমি এতদিন কেন আমার সাথে দেখা করতে আসনি? মাধব তখন তার কথা বলে যে সে আসলে একটি সিক্রেট এজেন্টের চাকরি করে, দেশের জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়, যেমন পরিবারকে করেছে। এখানে রেখার কথায় জয়ারা এটাও জানতে পারে রেখা মূলত আজকে মাধবকে টাকা দিতে এসেছে, তবে এটা অর্ধেক, বাকি অর্ধেক তো ওই রাতে দিয়েছিল। তার মানে ঘটনার রাতেও মাধব এখানে এসেছিল। অন্যদিকে গীতাঞ্জলি এবং হেমাকে দেখা যায় কিডন্যাপারে বলা জায়গা মতো টাকার ব্যাগ রেখে দিচ্ছে। এদিকে রেখা ওই রাতে সত্যিটা জানায় যে ওই রাতে রেখা যখন টাকা নিয়ে চলে গিয়েছিল, এরপরই গুপ্তা এসে লেজার চেক করে দেখতে পেয়েছিল যেখান থেকে টাকা সরানো হয়েছে। কিন্তু জয়াদের প্রশ্ন, মাধবকে রেখা কেন টাকা দিচ্ছিল, এর উত্তরে জয়া জানায় টাকাগুলো শুধুমাত্র তাদের রিটায়ারমেন্টের জন্য রেখেছিল। তারা মূলত একটি সিকিউরিটি এজেন্সি খোলার জন্য ওই টাকাগুলো সরিয়েছিল, যাতে ভবিষ্যতে এই দুই মেয়ের জন্য কিছু করতে পারে। এই সব কিছু শোনার পর জয়া এটাও ধারণা করছিল গুপ্তার বাড়িতে হয়তোবা মুক্তিপণের টাকার জন্য মাধবী কল করতে পারে, আর এটা হয়তোবা রেখা মাধবকে দিয়ে করিয়েছে। কিন্তু মাধব তো পুরোই অস্বীকার করছিল। জয়ের কথা পুলিশ ধরলে তখন আপনি বুঝতে পারবেন। আর এটা শোনার পরই মাধবের আসল চেহারাটা সামনে আসে। মাধব একটু বেশি উত্তেজিত হয়ে সত্যিটা বলে দেয় যে সে আসলে কোনো সিক্রেট এজেন্টই না, সে আসলে একজন ফ্রড চোরাকারবারি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফ্রডগিরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটেছে। আর এই বিষয়টা রেখা নিজেও জানত না। মাধব কথায় কথা এটাও বলে দেয় সে কোনো এজেন্সি খোলার জন্য টাকা নেয়নি, সে মূলত নেপালে পালিয়ে যাওয়ার জন্য টাকাগুলো নিচ্ছিল। মানে এতদিন রেখা শুধুমাত্র তার মেয়েদের ভবিষ্যৎ গড়ার জন্য মাধবকে টাকা দিয়ে এসেছে, আর মাধব তাকে ধোঁকা দিয়েছে। তাই মাধবের আসল চেহারাটা জানার পর রেখা মাধবকে টাকা দিতে চাইছিল না, যে জন্য মাধব এক সময় নিজের মেয়ে সুষমার গলায় ছুরি ধরে তাদেরকে টাকা দিতে বাধ্য করে। এমনকি মাধব ওই টাকা নিয়ে চলেও যায়। আবার অন্যদিকে হেমারা যে টাকাটা রেখে এসেছিল, মহেশ্বরী ঘুমিয়ে পড়ার কারণে ওই সুযোগে কিডন্যাপার সেখান থেকে টাকা নিয়ে চলে গেছে। অন্যদিকে জয়ারাও বাড়িতে ফিরে এসেছে। সুষমা তো রাগের বশে গুপ্তার হাত পায়ের বাঁধন খুলে তাকে ছেড়েই দিতে চাচ্ছিল, যে এই ব্যক্তির মেয়ের বিয়ে, শুধু শুধু এই ব্যক্তিকে কেন আমরা আটকে রাখবো। আর সবাই যেমনটা বলে যে আমার ডিএনএতে সমস্যা আছে, আসলেই তাই। সুষমা তো রেখাকেই দোষ দিচ্ছিল যে তুমি কেমন মা, এমন র্যান্ডম কোনো মানুষের দ্বারা তুমি আমাকে জন্ম দিয়েছ। আর এর মধ্যে এমন একটি ঘটনা ঘটে যায় যেটা তারা চিন্তা পর্যন্ত করেনি। সুষমা যখন রেখার সাথে উত্তেজিত হয়ে কথা বলছিল, ঠিক তখনই গুপ্তার সেন্স ফিরে এসে গুপ্তা দাঁড়িয়ে পড়ে। গুপ্তা তো একরকম এখান থেকে বের হওয়ার চেষ্টাই করছিল। তিন মা মেয়ে তখন গুপ্তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গুপ্তার মতো সবল সুঠাম ব্যক্তিকে আটকানো এতটা সহজ নয়। এদিকে মানাস বাইরে সোফাতে ঘুমাচ্ছে। জয়রাও যখন গুপ্তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তখন হঠাৎ করে ফ্লাওয়ার বেসটি ভেঙে গিয়ে গীতাঞ্জলির রেখে যাওয়া ওই নারকেলটি বের হয়ে যাওয়ায় জয় ওই নারকেলটি দেখতে পেয়ে গুপ্তার মাথায় ছুঁড়ে মারে। আর সাথে সাথে গুপ্তা আবার সেন্সলেস হয়ে যায়। এমনকি শব্দ পেয়ে মানাসের ঘুম ভেঙে গেলে মানাস যখন এই ঘরে আসার চেষ্টা করছিল, তখন রেখা এবং সুষমা এসে মানাসকে থামানোর চেষ্টা করে। মানাস উল্টো সন্দেহ করছিল জয় হয়তোবা ওই ঘরে কোনো পরপুরুষের সাথে রয়েছে, না হলে জয় আসছে না কেন। এই সকল কথা শোনার পর জয় একসময় বাইরে আসে। মানাস সন্দেহ করছিল ভিতরে হয়তো মহেশ্বরী আছে। আবার গুপ্তার সাথে ধস্তাধস্তির সময় জয়ের জামার একপাশে ছিঁড়ে গিয়েছিল। মানাস এটা নিয়েও সন্দেহ করছে। তাই মানাসের এত সন্দেহের পর জয় আর নিজেকে ধরে রাখতে পারছিল না। জয় একসময় তাকে বলে যে হ্যাঁ, আমি মহেশ্বরীকে ডেকেছিলাম, কারণ তুমি কখনোই আমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারোনি। তুমি তো আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে বিনা বেতনের একটা চাকরানি করে রেখেছ।
তুমি জানো তোমার পরিবারের জন্য আমি কত রুটি তৈরি করেছি? বিয়ের পর থেকে আজ পর্যন্ত জয়া যতগুলো রুটি তৈরি করেছে তার একটা হিসাব পর্যন্ত দেয় এবং মানাসকে বোঝানোর চেষ্টা করে সে স্বামী হিসেবে তার কোনো দায়িত্বই পালন করেনি। আর শুধুমাত্র মানাসের কারণেই তাদের বাচ্চা হচ্ছে না, কারণ মানাসের স্পাম কাউন্ট অনেক কম। এখানে জয়ার কোনো কমতি নেই। জয়া যখন এই সকল কথা বলছিল, মানাস তখন উল্টো জয়াকে থামানোর জন্য আরও উত্তেজিত হয়ে যাচ্ছিল। আর এজন্যই জয়া একসময় মানাসের কাপড় চোপড় দিয়ে তাকে এই অবস্থায় ঘর থেকে বের করে দেয় যে তুই তোর বাড়িতে চলে যা, তোর সাথে আমার সংসার করার কোনো প্রয়োজন নেই। মানাস বারবার বলছিল তুমি ভুল করছো, একদিন তোমাকে পস্তাতে হবে। জয়ের কথা কি আর পস্তাবো? নিজের চোখের সামনে নিজের স্বামীকে ছোট বোনের সাথে দেখার চেয়ে এর থেকে পস্তানোর আর কি আছে? ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেব, তোকে যেন কখনই আমার আশেপাশে দেখতে না পাই। পুরো কলোনির সবার সামনে জয়া মানাসকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর জয়া ঘরে এসে খাবার খেতে বসলে সুষমা জয়াকে বলে যে দেখো দিদি, তোমার স্বামীর সাথে আমার কিছু ছিল না, আমরা তো শুধুমাত্র ভিডিও তৈরি করতাম, এর বাইরে আর কিছুই নেই। জয়ের কথা মুক্তিপণ যেই চাক না কেন, সবার নজর আমাদের দিকে, আমাদেরকে দোষী মনে করা হবে, তাই আমাদের হাতে আর কোনো অপশন নেই। সকালের আগেই বডিটি আমাদের ডাম করতে হবে, আর এরপর থেকে আমি তোমাদের চেহারাও দেখতে চাই না। রাতের ওই ঘটনার পর তিনজনই মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ দোষ প্রত্যেকের মধ্যেই রয়েছে, প্রত্যেকেই ভুল করেছে, আবার একে অন্যকে প্রচণ্ড ভালোবাসত। এভাবেই রাতটা কেটে যায়। আর সকাল হতে এমন একটি ঘটনা ঘটে যা তাদের পুরো দিনটাকে একদম রাতের দুঃস্বপ্নে পরিণত করে। রেখা জানলা খুলেই দেখে গুপ্তা ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, এমনকি হাত এবং মুখ বাঁধা অবস্থায়। গুপ্তা খুঁড়িয়ে খুঁড়িয়ে তার নিজের বাড়ি পর্যন্ত চলে যায়। গুপ্তা তো এখন তার পরিবারের কাছে সবকিছু বলে দিবে, তার মানে রেখার এখন ধরা পড়ে যাবে। কিন্তু এদিকে গুপ্তা এসেছে ঠিকই, সে পুরো স্তব্ধ হয়ে গেছে, মানে কোনো কথাও বলতে পারছে না, কোনো কিছু ইশারাও করছে না, চুপচাপ শুধু বসে আছে। মহেশ্বরী মনে করছিল মাথায় আঘাতের কারণে হয়তোবা এমনটা হতে পারে। মহেশ্বরীরা এখনও বুঝতে পারছিল না যে আসলে গুপ্তা এতক্ষণ কোথায় ছিল। কিন্তু এরপরে তারা এমন একটি জিনিস পায় যাতে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। কারণ গুপ্তা যখন এখানে এসেছিল তখন গুপ্তার মুখটা একটা কাপড় দিয়ে বাঁধা ছিল, আর ওই কাপড়টা কোনো সাধারণ কাপড় নয়, সেটা ছিল রেখার স্লিভলেস একটি ব্লাউজ। যেটা দেখার পর মহেশ্বরী এবং গীতাঞ্জলি দুজনই বুঝতে পারে যে এই ব্লাউজটি অন্য কারণ নয়, রেখার। তার মানে এই কাজটা রেখারাই করেছে। এদিকে জয়রা ওই ঘর থেকে সকল প্রমাণগুলো মিটিয়ে ফেলছে। ঠিক তখনই গুপ্তা গীতাঞ্জলির ফোন দিয়ে রেখাকে কল করে এবং বলে যে রেখা তার মেয়েদেরকে নিয়ে যে সকল পরিকল্পনা করেছিল গুপ্তা সব কিছু বুঝতে পেরেছে। আর গুপ্তা যদি এখন মহেশ্বরীর কাছে এই সকল স্টেটমেন্ট দেয় তাহলে রেখার দুই মেয়েকে নিয়ে তাকে জেল খাটতে হবে। রেখা বোঝানোর চেষ্টা করছিল যে মুক্তিপণের টাকা আমি চাইনি, আপনাকে আমি ইচ্ছা করে আটকে রাখিনি। গুপ্তার কথা যেটা ঘটে গেছে সেটা বাদ দিন, আমি ওইসব নিয়ে কোনো চিন্তা করছি না। গুপ্তা রেখাকে একটা অফার দেয় যে আমি এক শর্তে এই সব কিছু ভুলে যাব, তার বিনিময়ে আপনাকে ওই বাড়িটি ছেড়ে চলে যেতে হবে, বাড়িটি আমার নামে করে দিতে হবে, যেটা গুপ্তা বহু বছর ধরে চেষ্টা করে আসছে। আর এখানে গুপ্তা এটাও স্বীকার করে যে সাইবার ক্যাফে খোলার পর রেখার সাইবার ক্যাফেতে কলোনিবাসী যে আক্রমণ করেছিল, সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছিল, তার পিছনে গুপ্তারই পরিকল্পনা ছিল। গুপ্তার কথা সেটা তো ট্রেইলার ছিল মাত্র, এবার তো আসল মুভি দেখবেন, তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। সিন চলে যায় সন্ধ্যায়। হেমার শ্বশুর বাড়িতে একটি প্রোগ্রাম আছে, তবে গুপ্তা বাড়িতেই থেকে যায়। অন্যদিকে রেখা চিন্তা করছে সে জেলেই যাবে, তারপর সে বাড়ি ছাড়বে না। তবে রেখা তার দুই মেয়েকে এখান থেকে চলে যেতে বলে যে তোরা এখান থেকে চলে যা, তোদের আমি কিছু হতে দিব না। কিন্তু সুষমা আর জয়ের কথা আমরা কোথায় যাব? জয়রা তিনজনই এখন বুঝতে পেরেছে যে তারা আসলে প্রতারিত, আর এখন তাদেরকে সব কিছুর মোকাবেলা করতে হলে তাদের একত্রে থাকতে হবে। তাই জয়া এবার একটি প্ল্যান সাজায়। জয়া গুপ্তার বাড়িতে গিয়ে গুপ্তাকে তাদের বাড়িতে ইনভাইট করে। আর এখানে আমাদের দেখানো হয় যে এতদিন পর্যন্ত কলোনিবাসী রেখার সম্পর্কে যা কিছু বলে আসছিল, যেগুলো সন্দেহ করছিল, আসলে ঘটনাটা ওইরকম ছিল না, সেগুলো তাদের পার্সপেক্টিভ ছিল। কিন্তু রেখার চারিত্রিকত এমন সমস্যা আসলে ছিল না যেটা তারা মনে করত। অন্যদিকে গুপ্তার প্রথম থেকে রেখার প্রতি একটি খারাপ দৃষ্টি ছিল, সে বারবার রেখার কাছে আসার চেষ্টা করেছে। সোজা কথা বলতে গেলে গুপ্তার রেখার প্রতি একটা দুর্বলতা আছে, আর ওই দুর্বলতা কাজে লাগাতে জয়রা তিনজন মিলে নাইটি পরে খুব সুন্দর করে সেজে গুপ্তার জন্য অপেক্ষা করছিল। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে। গুপ্তা এসে তিন মা মেয়েকে এই অবস্থায় দেখে বিশ্বাসই করতে পারছে না যে সে আসলে কি দেখছে। আবার আসা মাত্রই জয়া তাকে জুস অফার করলে গুপ্তা তো ওদেরকে বিশ্বাস করতে পারছিল না, যে জন্য রেখা প্রথমে টেস্ট করলেই তারপর গুপ্তা সেটা খায়। আবার গুপ্তা ভালো করেই জানে ওরা হয়তোবা তাকে এখানে মেরে ফেলার প্ল্যান করতে পারে,
তাই গুপ্তা ওদেরকে বলে যে আমি আসার আগে তোমাদের সম্পর্কে সবকিছু লিখে একটি চিঠি রেখে এসেছি, আমি ফিরে না গেলে মহেশ্বরীর হাতে পড়লে তোমরা ফেসে যাবে। এরপর গুপ্তা রেখার বেডরুমে গিয়ে রেখা সহ রেখার 2 মেয়েকে তার সামনে নাচতে বলে, এমনকি একসময় তার বডিতে অয়েল ম্যাসাজ করতে বললে জয়রা 3 জন মিলে তাই করছিল। এদিকে আমরা দেখতে পাই গোপনে সুষমার মোবাইলে সবকিছু রেকর্ড করা হচ্ছে, এমনকি এর মধ্যে একদিকে গীতাঞ্জলির কাছে আর অন্যদিকে মহেশ্বরীর কাছেও টেক্সট পাঠানো হয়েছে। আবার কিছুক্ষণ ম্যাসাজ করার পর সুষমা ফোন নিয়ে তাদের সেলফি তুলতে শুরু করে। গুপ্তা একসময় বুঝতে পারে তাকে ফাঁসানোর জন্য হয়তোবা সেলফি তুলছে। এতক্ষণে গীতাঞ্জলি পৌঁছে গেছে। গীতাঞ্জলি পুরো বিষয়টা বুঝতে পারছে। জয়জনায় এখানে যা কিছু হয়েছে পুরো ভিডিও সুষমার ফোনে রেকর্ড করা হয়েছে, এটা সুষমার পেজে আপলোড করে দেয়া হবে। গুপ্তা তখনও বলছিল, আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে তোমাকে সহ তোমার 2 মেয়েকে আমি জেলে পাঠাবো। তবে এইবার রেখা গুপ্তাকে বলে, যদি একবার আমার মেয়েদের সম্পর্কে কিছু বলার চেষ্টা করো তাহলে মানুষ যেমনটা বলে যে আমার ফুলের বাগানের নিচে মানুষের দেহ আমি পুঁতে রেখেছি, তোমাকেও আমি সেখানে পুঁতে রাখবো। সাথে জয়েরাও বলে যে তুমি যদি আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো বা এফআইআর করো তাহলে আমরাও এই ভিডিও ভাইরাল করে দিব। গুপ্তা তখন ওই রাতের বিষয় বলে যে রেখাই তাকে মেসেজ করেই বাড়িতে ডেকেছিল। মানে গুপ্তা তো শুধুমাত্র রেখাকে ব্লেম দেওয়ার জন্য বলছিল। রেখাও তখন নিজের কথা বলে যে মানুষ তো মনে করবে আমি এই সব কিছু করেছি, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। কখনই গুপ্তাকে দোষী হিসেবে দেখবে না। তবে তারপরও গুপ্তা গীতাঞ্জলিকে মহেশ্বরীকে কল করতে বলছিল, কারণ গুপ্তার কথা, ভিডিওতে শুধু আমি নেই, ওরাও তো নাইটি পরে নেচেছে, আমার সাথে ওদেরও মান সম্মান যাবে। আর এই মান সম্মানের কথা শুনে রেখা সহ জয়রা অট্ট হাসিতে হাসতে শুরু করে, কারণ তারা তো ভালো করে জানে যে সমাজে তাদের মান সম্মান নেই। সমাজে তাদেরকে নিয়ে কত কিছু বলে, তাদেরকে কত কিছু মনে করে, তাই তাদের তো হারানোর কিছু নেই। তাই গুপ্তাকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে চলে যেতে হয়। মহেশ্বরী পুরো বিষয়টি বুঝতে পারছে। তো এখান থেকে সিন চলে যায় কয়েক মাস পর, যেখানে রেখা তার 2 মেয়েকে নিয়ে টিভিতে একটি ক্রাইম শো দেখছিল। ওই ক্রাইম শোতেই তারা গুপ্তার মেয়ে হেমাকে দেখতে পায়, যে ওই শোতে গেস্ট হয়ে গিয়েছে। আর এখানেই আমরা জানতে পারি হেমা মূলত অন্য একটি ছেলেকে ভালোবাসত। পরিবারের চাপে তাকে ওই বিয়েটা করতে হচ্ছিল বলে বিয়ের আগে সে বাড়ি থেকে পালিয়েছে। তবে হোস্ট যখন হেমার কাছে জানতে চায় আপনি টাকা কোথায় পেলেন, তখন হেমা বলে বসে যে আমার কাছে জমিয়ে রাখা 5 লক্ষ টাকা ছিল। আর এটা শোনার পরে রেখারা বুঝতে পারে যে আসলে হেমার ওই টাকাটা কোত্থেকে এলো। কারণ আপনাদের নিশ্চয় মনে আছে গুপ্তার বাড়িতে হেমার কাছে কিডন্যাপার কল করে 5 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছিল। আসলে ওই দিন কারো কলে আসেনি। গুপ্তার নিখোঁজের বিষয়টাকে কাজে লাগিয়ে হেমাই মূলত পরিকল্পিতভাবে তার মায়ের থেকে ওই 5 লক্ষ টাকা আদায় করে নিয়েছিল, যাতে পরবর্তীতে ওই টাকা নিয়ে পালাতে পারে। এর মাধ্যমে রেখাদের সামনে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। মুভিটাও এখানে শেষ হয়। তো এই মুভিতে আমাদের এটাই দেখানো হচ্ছে যে সমাজে একজন বিধবা নারীকে বেঁচে থাকতে হলে কতভাবে সাফার করতে হয়, আর ভুল করেও তার ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে তাদের সাথেও কি হতে পারে। মানে তারা কিছু করুক বা না করুক, সমাজ তাদের প্রতিটি পদক্ষেপের ত্রুটি খুঁজতে শুরু করে, তাদের চরিত্র নিয়ে প্রশ্ন করে। তো সব মিলিয়ে মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।